সত্যি যা গরম পড়েছে সেই গরমে সারা শরীর তো একদম জ্বলে পুড়ে যাচ্ছে, তার উপরে মাথাটাও একদম নষ্ট হয়ে যাচ্ছে। না পারছি খেতে, না পারছি শুতে, না পারছি শান্তিতে জীবনযাপন করতে। যাভাবে মানে গরম পড়েছে, আর তাপমাত্রা সে তো 40-42 ডিগ্রি ছুঁই ছুঁই অল টাইম। তো এই রকম পরিস্থিতিতে সত্যি বলতে একটুও ভালো লাগছে না ভিডিও করতে, কিন্তু কি আর করব বলো, ভিডিও প্রত্যেক দিন না দিলে ভিডিও রিচ কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, তার জন্য তো ভিডিও করতে আসতেই হচ্ছে। এত গরমের মধ্যে আরও সবার গরমা গরম সব কল রেকর্ডিং ছাড়ছে। হ্যাঁ, তবে কল রেকর্ডিং সম্পর্কিত আমি কোনো রকমের কোনো মন্তব্যই করব না, কারণ সত্যি কথা বলতে আমি এই সম্পর্কিত কোনো মন্তব্য করতে চাই না। আমি করতে চাই না, আর আমি করবও না। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবোই যে আমার সঙ্গে যা হয়েছিল এবং এখনো পর্যন্ত তার অনেক কিছুই হয়ে যাচ্ছে, সেই সমস্ত কথাবার্তা শুধুমাত্র আমি ভগবানের কাছেই জানিয়ে রেখেছি এবং তার বিচারের আশায় বসে থাকব। ভগবান অবশ্যই আছেন, তিনি বিচার করবেন, আর যেটা বুঝতে পারছি তিনি বিচার করছেন। তার বিচার আমি অবশ্যই, তার বিচার যে সত্যি বা সঠিক হয় সেটা আমি বিশ্বাস করিও এবং সেই ভাবনাতেই আমি থাকতে চাই। তবে হ্যাঁ, সেই বিচার কিছু কিছু ক্ষেত্রে তার সঠিক বিচার যে হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি। যাই হোক, এইটুকুই কথা বললাম। মূল ভিডিওতে ঢোকার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে 39 মিনিটের একটা কল রেকর্ডিং শুনলাম, যেখানে ফোকলা কোনো এক ভিউয়ার্সকে কিছু কথা বলেছে। যা কথাবার্তা বুঝলাম, যা শুনলাম, তাতে করে সত্যি কথা বলতে ওর যে চরিত্র, বিশেষ করে ফোকলার যা চরিত্র, সেটা পরিষ্কারভাবে প্রমাণিত। এই যে যারা বাচ্চার মাকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করতো, তারা দিনের পর দিন কি বলে গেছে, বাচ্চার বাবা নাকি বাচ্চার মাকে ইউজ করে গেছে। বাচ্চার মা ব্লগিং করতো, বাচ্চার মা ক্যামেরা শ্যুট করতো, বাচ্চার মা সমস্ত কিছু তুলে ধরতো এবং তার যে ইনকামের মূল ভাগ টাকা সেখানে কি করে রাখতো, বাচ্চার বাবা নাকি ক্যাপচার করে রাখতো। বাচ্চার মাকে নাকি বাচ্চার বাবা কোনো দিন সেই রকমভাবে হাতে টাকা পয়সাও দিত না। ভুরু প্ল্যাক করার জন্য নাকি 30 টাকাও বাচ্চার মায়ের কাছে থাকতো না। এমনকি অমাবস্যাও পর্যন্ত বলেছে যে সারা বছরের নাইটি পর্যন্ত নাকি তার মেয়েকে তারাই নাকি সরবরাহ করতো। এখন তো সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে, দিনের আলোর মতো সমস্ত কিছু সবার কাছেই পরিষ্কার, তাই না? এবার কথা হচ্ছে যে কালকে আরশের যে মানে ভিডিওতে যে কল রেকর্ডিং আমরা শুনলাম, সেখানে কি কি শুনলাম কিভাবে এই যে ভাঙা টিন টাকা ইনকাম করে এবং সেই টাকা ইনকামের মানে বেশিরভাগ টাকাই সে দিয়ে দেয় বাপের বাড়িতে, এবং বাপের বাড়িতে দিয়ে দেওয়ার সাথে সাথে বক দাদা যেখানে নাকি সে বাচ্চা পাইয়ে দেবে বলেছিল, সেই বাচ্চা পাইয়ে দেওয়ার নাম করে 20 দিনের মধ্যেই কত 75 না 78 হাজার টাকা সে নিয়েছিল। তার মানে ভাবুন, এই যে গামলার যে টাকা, সেই টাকার দিকে কিন্তু সবার নজর, গামলার বাপের বাড়িরও নজর, এমনকি বক দাদারও নজর, এমনকি ফোকলারও নজর ছিল। 5.5 লক্ষ টাকা না কত টাকা এইরকম ভাঙা টিন কি করেছে, তার মাকে দিয়ে দিয়েছে। তার মানে প্রত্যেকটা পদক্ষেপে যে এই যে ভাঙা টিনের ইনকামের টাকার দিকে নজর ছিল, কার নজর ছিল হচ্ছে কি, এই ফোকলার। তার জন্যই ফোকলা নাকি মুম্বাইয়ের মতো অত বিশাল মানে জাহাজের চাকরিটা সে ছেড়ে দিয়েছিল, শুধুমাত্র বোঝানোর জন্য যে ফোকলা কখনো মিথ্যে নয়, তার যে ক্যারেক্টারটা সেটা মিথ্যে নয়, সে সত্যি সত্যিই ভালোবেসেছিল। সত্যিই কি তাই? কিন্তু না, আজকে কিন্তু সেটা পরিষ্কারভাবে মানে বোঝা যাচ্ছে যে ফোকলার পুরোটাই নজর ছিল হচ্ছে এই ফুকলির টাকার দিকে। না হলে কিভাবে সে টাকার বর্ণনাগুলো দিয়েছে একবার বুঝতে পারছেন? একে টাকা দেওয়া, ফুকলির ওকে টাকা দেওয়া, তার মানে এই টাকা দেওয়ার ব্যাপারগুলোতে নিয়ে ফোকলার মোটেই কোনো দিনই সায় ছিল না, কোনো দিন সায় ছিল না। আর এই যে বকদাদা, এ তো একটা চিটিংবাজ, ধাপ্পাবাজ,
মানে যত ধরনের গালাগালিমূলক বিশেষণ আছে সমস্তগুলো দিলেও মনে হয় মনের জ্বালা মিটবে না। বাচ্চা তোকে পাইয়ে দেবো, বাচ্চা তোর কাছে এনে দেবো, এইভাবে বলে বলে যেভাবে যে সে টাকা পয়সা ভাঙা টিনের থেকে নিয়ে সে তার নিজের ট্যাগটাকে সে ভরিয়েছে, সেটা তো আজকে পরিষ্কারভাবে প্রমাণিত। এবং সে শুধু তাই করেনি, ইউটিউবের অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গেও যোগাযোগ করে কত টাকা ইনকাম করতে পারে ফুকলি তার ব্লগিং চ্যানেল দেখিয়ে সেইগুলোর কিন্তু তিনি হিসাব রেখেছেন। একটা আইফোনের দাম তুলতে গিয়ে কি রকম ভিডিও করতে হয়, কিভাবে সেটাকে করতে হয়, সেইগুলোও করেছেন। তারপরে তার নিজস্ব ক্লায়েন্টের সম্পর্কে তিনি কি করেছেন, বিভিন্ন মানুষের কাছে যে তার ক্লায়েন্ট খারাপ, যে চরিত্রহীনা, সেই সম্পর্কিত কথাগুলোও তিনি সুন্দরভাবে পরিবেশন করে রেখে দিয়েছিলেন। তাহলে ভাবুন ক্লায়েন্টকে তিনি কোন দিকে ইনস্টিগেট করছেন বা কোন দিকে উনি মোটিভেট করছেন, আজকে তো পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। তারপরেও উনি কি বলেছেন, ফুকলিকে বলে রেখেছেন, তুই বাচ্চার জন্য জামা কাপড় কেন, তুই দেখা ব্লগিংয়ে যে তুই বাচ্চার জন্য চিন্তিত, পুজো দে বাচ্চার নাম করে, তুই বল এই সমস্ত কথাগুলো। আর ফুকলিও বলদি কি করে গেছে, সেই সম্পর্কিত সেই জিনিসগুলো করে গেছে। এবার কথা হচ্ছে ফুকলি আজকে যে এই যে বাচ্চা, সবাই বলে যে বাচ্চাটাকে কেন সে আনলো না, আদৌ কি ফুকলির কোনোদিন বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল? কালকে গত রাত্রেই মনে হয় আরস দিয়েছে, হ্যাঁ, যেটা ছেড়েছে আমি তো দেখলাম সকালবেলায় 8টার সময়। যাই হোক, তাতে করে কি বোঝা যাচ্ছে, ফুকলি চেয়েছিল যে বাচ্চার বাবাকে ধরাশায়ী করে দিতে, বাচ্চার বাবাকে টাইট দিতে। তার জন্যই সে কি করেছে, বাচ্চাটাকে আনতে চেয়েছিল, কিন্তু কোনো সময় বাচ্চাটাকে মাতৃত্বের টানের জন্য বা নিজের সন্তান, পেট ফেড়ে সন্তান জন্ম দেওয়ার জন্য যে তার একটা কর্তব্য বা তার একটা মায়া মমতা বাচ্চাটার উপরে পড়ে রয়েছে, এই টানের জন্য কিন্তু কখনোই সে বাচ্চাটাকে আনতে চায়নি, সেটা কিন্তু প্রমাণিত। এবং বারংবার সে কিন্তু বলে গেছে বাচ্চাটাকে আনবো। আরে তোর বাচ্চা, তুই নিজে ইনকাম করিস, সেক্ষেত্রে তুই অন্য কাউকে কেন বলবি বাচ্চাটাকে আনবো? আর যেখানে তুই তোর মা বাবাকে টাকা পয়সা দিস, সেক্ষেত্রে তো তোর বাচ্চাকে মানুষ করা দায় দায়িত্ব অবশ্যই তোর মা বাবার মধ্যেও থাকা উচিত। তারপরেও কি করেছিস, তুই বাচ্চা আনবো করে বাচ্চাটাকে আনিসনি। অথচ তুই লোককে বুঝিয়ে গেছিস যে তুই বাচ্চা চাস। তোর এমন করুণ পরিণতি যে তোর কেসের জন্য নাকি তুই বাচ্চার নাম পর্যন্ত করতে পারছিস না। কতটা হতভাগ্য মা তুই, যে মা কেসের সংক্রান্ত ব্যাপারের জন্য কি করতে পারছে না, বাচ্চার কথা মুখ দিয়ে প্রকাশই করতে পারছে না। এর মতো অসহায় মা আর কেউ হতে পারে? সেখানে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে এই কি বলে ফোকলা, যে সে কিন্তু তার বাবা মায়ের সঙ্গেও কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলে বা আলোচনার মাধ্যমে মা বাবাকেও কিন্তু রাজি করিয়ে নিয়েছিল যে তাকে বাচ্চাটাকে নিয়ে আসার ক্ষেত্রে, কিন্তু এই ফুকলি নিয়ে আসেনি। বারংবার এই বকদাদা ঘোল খাইয়ে গেছে ফুকলিকে। ফুকলি কিন্তু কখনোই জানতে চায়নি যে এর যে টাকাগুলো সে দিয়ে দিচ্ছে এই বিষয়, তার আউটপুট হিসাবে সে কি পাচ্ছে, নেটফল 0। কিন্তু সেখানে দৌড়ে গেছে কে, ফোকলা। তার মানে ব্যাপারটা হচ্ছে যে ফুকলি টাকাগুলো দিয়ে যাচ্ছে, ফোকলার কিন্তু সেক্ষেত্রে গাত্রদাহ বা শরীরে জ্বালার জন্য সে কিন্তু সেখানে চুপ করে বসে থাকতে পারেনি। সে বারংবার কিন্তু বকদাদাকে বলে গেছে। বকদাদা কি বুঝেছে? বকদাদা বুঝেছে এই ফোকলা থাকলে বকদাদার কিন্তু টাকা নেওয়া হবে না, টাকা সে নিতে পারবে না যেভাবে সে টাকাটাকে নিচ্ছে। এবং ফোকলাও কিন্তু ফুকলিকে বলেই দিয়েছিল যে এই যে বকদাদার সঙ্গে থাকার জন্যই কিন্তু তাদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটবে, এবং যেটা আজকে ঘটেছে সেটা কিন্তু পরিষ্কারভাবে ফোকলা বুঝিয়ে দিয়েছে। এবং বকদাদাও কি করেছে, মারধর দিয়ে ওকে ফুকলির জীবন থেকে ফোকলাকে বাদ দিয়ে দিয়েছে, যাতে করে সে টাকা পয়সা এইভাবে চুষে নিতে পারে। এবং বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বিভিন্ন রকমের তথ্য পরিবেশন করিয়ে ভিডিও করেছে। ভাবতে পারছেন কত বড় কনস্পিরেসি চলেছে এই ক্যামেরার আড়ালে, কত বড় বকদাদা কনস্পিরেসি করেছে, যেটা আজকে পরিষ্কারভাবে ক্লিয়ার। মা যদি বাচ্চাকে চায়, তার জন্য তাকে এত কারি টাকা খরচ করতে হয়,
রিকভারির দিনের যেদিন মাল রিকভারি করতে গেছে সেদিনই তো সে বাচ্চা আনতে পারতো। সেক্ষেত্রে তো তার সেখানে পুলিশ ছিল, সবাই সেখানে ছিল, তার জিনিসপত্রের সাথে সাথে বাচ্চাকে অবশ্যই নিয়ে আসতে পারতো। কোনোদিন কি সে সেটা চেয়েছে কেস করতে? আরে কেস করলেই তো সে বাচ্চা পায়। 7 বছর অবধি বাচ্চা নাবালক থাকা অবধিতে বাচ্চা তার মায়ের কাছেই থাকবে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু মা কি কখনো সেই বাচ্চাকে চেয়েছে? আজকে বিয়ে বাড়ির ব্লগ এসেছে। বিয়ে বাড়িতে সবাই সাজগোজ করছে, তার বাচ্চাকে নিয়ে ঘুরছে, বেড়াচ্ছে, অমুক করছে। ফুকলিকে দেখলেন একবারের জন্য সাজগোজ করে দাদার বিয়েতে হই হই করেছে? মনে তো তার শান্তিই নেই, সেই জন্য না পড়েছে কানের, না পড়েছে গলার একটা সেট, না হাতে, না লিপস্টিক, না কোনো মেকআপ, কোনো কিছুই করেনি। সাধারণভাবে একটা সাধারণ জামা কাপড় পরে সে বিয়ে বাড়িটাকে কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, নাচছে, উদ্দাম সেই রকম নৃত্য করেছে, কিন্তু উদ্দাম নৃত্যের মধ্যেও কিন্তু বোঝাই যাচ্ছে তার মনের মধ্যে কোনো রকমের শান্তি নেই, শান্তি তার মধ্যে নেই। এটাই তো স্বাভাবিক কথা। সে যা করে রেখেছে আজকে সে তার কৃতকর্মের ফল সেটা সে বুঝতে পারছে। তার জীবনটা আজকে কোন জায়গায়, কোন ধাপে এসে দাঁড়িয়ে রয়েছে, কোথায় এসে দাঁড়িয়ে রয়েছে, কি করেছে। তার সাজানো সুন্দর বাগান, প্যারাডাইসের মতো বাগানকেও সে নিজের পায়ে পুরো দলিয়ে মারিয়ে সেইটাকে সে নষ্ট করে ধ্বংস করে দিয়েছে। আজকে সত্যি কি তার মনে শান্তি আছে? তাকে কি লোকে জিজ্ঞাসা করছে না, এই তোর ছেলেটা কোথায়, এই তোর স্বামী কোথায়, কেন শাখা সিঁদুর পড়ছিস না, কেন কিছু করছিস না? সবাই জিজ্ঞাসা করছে। সেই সম্পর্কিত যাতে করে লোককে অ্যান্সার না দিতে হয় সেই জন্য সে কি করতে পারছে না, মন থেকে উৎফুল্লতার সাথে সে সাজগোজ পোশাক পরিচ্ছদ করে বিয়ে বাড়িতে সেই রকম আনন্দ উপভোগ করতে পারছে না যেটা কিনা অন্যান্যরা করছে। আজকে ওই নাল্লার বউ ফাল্লা কিভাবে নাচছে কুজে, আবার বলছে কি বাবা দাদার শালারা নাকি তাকে পুরোপুরি তুলে নিয়ে যাচ্ছিল। মা গো কালী, ও কালী, মা তারা, জয় মা কালী। ও মা কালী কি আবার কিডন্যাপও করে নিতে পারে? হাসি পেয়ে গেল, হাসি। বাপরে বাপ, যা তুমি ঝলকানি দেখাচ্ছ মামুনি, চম্পা মামুনি, তাতে বোঝাই যাচ্ছে ননদকেই অনুসরণ করছো, ননদের পিছনে পিছনেই তুমি হাঁটছো। হ্যাঁ, তোমাকে নাকি তুলে নিয়ে যাচ্ছে। ও মা গো চম্পা কলি, হ্যাঁ, জয় মা কালী কলকাতা বালি। মানে ওই যে শাশুড়ি একবার, মানে ভাঙা টিনের মা একবার বলেছিল না, বৌমাকে ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং, টয়কার নয় হস্যি অনেশ্বর, ট্রেনিং। হ্যাঁ, বুঝতেই পারছি যে বৌমা একেবারেই মেয়েকে অনুসরণ করে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে গো, ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ তারও মার্কেটে একটা ভ্যালু আছে, সেখানে পুরুষরাও পর্যন্ত খাবলা খাবলি খাবলা খাবলি খাবলা খাবলি করে। হ্যাঁ, নেশা নেশা লেগেছে প্রেমের নেশা গো, এরকম নেশা 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 লেগেছে। যেই গানগুলো বাজাচ্ছিলে বাপরে বাপ, জঘন্য লাগে আমার ওই সমস্ত গানগুলো, পুরো মানে ওই কি বলে ছাপড়ি বালাদের মতো, সেই বাসের মধ্যে এরকম করে নাচ, ইস ছি 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 ছি। তবে হ্যাঁ, একটা কথা কি বলুন তো, স্বর্গ নরক কোথায় আছে সত্যি আমাদের জানা নেই, সত্যি আমাদের জানা নেই কোথায় আছে স্বর্গ, কোথায় আছে নরক। আগে ভাবতাম যে হয়তো মরে যাওয়ার পরে মানুষ স্বর্গে যায় বা অমুক করে, কিন্তু মরে যাওয়ার পরে আদৌ কিছু থাকে বা না থাকে কিনা সেই সম্পর্কিত কোনো অভিজ্ঞতাই মনে হয় না আমাদের মধ্যে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কোথায় স্বর্গ কোথায় নরক, সেটা তো মানুষের মধ্যেই রয়েছে। পাপ যদি কেউ করে, অন্যায় যদি কেউ করে, তার কিন্তু ছাড় হয় না, তাকে কিন্তু কোনো দিন ভগবান মাফ করেন না। সেটা কিন্তু এই জন্মেটা এই জন্মেই দেখতে পাওয়া যায়, যেটা কিনা আজকে ভাঙাটিন বুঝতে পারছে। না আছে ভাঙাটিনের সংসার, না আছে স্বামী, না আছে সন্তান, না আছে কিছু। কিভাবে আজকে ওর বিয়ে বাড়িটা কাটালো আপনারা দেখলেন, সত্যি খারাপ লাগছিল না? হ্যাঁ, অবশ্যই গরমের চোটে ঘাম দিচ্ছে বা
প্রচণ্ড পরিমাণে ঘেমে ঘেমে মেকআপ টেকআপ সমস্ত গলে গলে পড়ছে, কিন্তু অন্যান্যরা, বাকি অন্যান্যরা তারাও তো কত সুন্দর শাড়ি, মাথায় ফুল, অমুক তমুক করে আনন্দ করছে, মজা করছে। ভাঙা টিমকে কি দেখতে পেলেন যে সেইভাবে আনন্দ বা মজা করছে? আজকে এই যে পরিণতি, এই পরিণতির জন্য দায়ী কে বলুন তো? ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র সে। তার মোটা বুদ্ধি, তার বোকা বুদ্ধি, যে বোকা বুদ্ধি আর মোটা বুদ্ধির জন্য সে ফোকলার হাত ধরেছিল। সে কখনো বোঝেইনি যে এই ফোকলা কিন্তু কখনোই তার জন্য ভালো হতে পারবে না। তার মানে সাজানো সুন্দর সংসারকে ছাড়খাড় করে দিয়ে সে বেরিয়ে এসেছে। আর আজকে যে তার কৃতকর্মের ফল পাচ্ছে না, এটা হচ্ছে কি বলুন তো? তার সন্তানের মনের কষ্টের যে অভিশাপ, সে অভিশাপের ফল আজকে পাচ্ছে এই ভাঙা টিম। তারপরেও আবার দোসর হিসাবে জুটেছিল কে? বক দাদা, যে কিনা সমস্ত দিকে পুরো ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, বাপ মাকে টাকা দিক বা অমুক করুক, সেটা তার মানে কর্মের মধ্যেও পড়ে, ঠিক আছে, চলো, বাপ মা জন্ম দিয়েছে, সেক্ষেত্রে বাপ মা খারাপ হোক অমুক হোক, সন্তানের একটা দায়িত্বের মধ্যে পড়ে যখন সেই সন্তান ইনকাম করে। কিন্তু আজকে বক দাদাকে যে টাকা পয়সা দিয়েছে তার রিটার্ন সে কিছু পেয়েছে? বক দাদার বউ আবার বসিরহাট কোর্টে গিয়ে বলছে যে এইগুলো যে হয় তারা কি করে জানবে? তাহলে লিগাল অ্যাডভাইজার তারা কি হিসাবে হয়েছিল? যখন তাদের কার্যকলাপ ধরা পড়ে গেছে তখন কে কিভাবে আইন সাজাতে পারে সেটা তাদের বোধ বুদ্ধিতে ছিল না? বারে বাহ, কি সুন্দর কথাবার্তা বলে নিজেদের সেফ সাইড করে নিয়েছে না বক দাদার বউ। মানে ভাবতে পারেন কত ধরনের কিছু চলছে পিছনে পিছনে। তবে হ্যাঁ, এই জিনিস তো ভাঙাটিনের দেখারই কথা ছিল। ভাঙাটিন যেমন কাজ করেছে আজকে সেই ফল প্রাপ্ত, আজকে সেই ফলগুলো সে পাচ্ছে, তার প্রাপ্তি এইখানটাই। তার নিজের মা, মানে ভাঙাটিনের মাও পর্যন্ত বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে পারেনি, শুধুমাত্র কি তার বাড়ি ফাঁকা থাকবে বলে। আজকে দেখলাম ভাঙাটিনের মা গেল, ভাঙাটিনের মা গেল, কিন্তু বিয়ে যেদিন হয়ে গেল সেদিন কেন যেতে পারলো না? নিজের ভাইয়ের ছেলের বিয়ে, সেখানে তো তার উপস্থিতিটাই তো সবচেয়ে বেশি কাম্য ছিল। সিরিয়াসলি না? ওফ বাবা, ইউটিউবে না আসলে কত কিছুই জানতে পারতাম না, আর কত কিছুই দেখতে পারতাম না, তাই না? তবে একটা কথাই বলবো ভাঙাটিনকে, এই সমস্তগুলো ঝেড়ে ফেলে দিয়ে ডিভোর্স করে নিজের জীবনের দিকে নজর দাও, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো, তাতে করে তোমার মঙ্গল হবে। এত এত পুরুষ তোমাকে শুধুমাত্র তোমার শারীরিক চাহিদার নিবৃত্তি করতে পারবে, আর তোমাকে কলঙ্কিত করতে পারবে, তোমাকে পুরোপুরি হাটে বাজারে এরা বিক্রি করছে এবং ভবিষ্যতেও করবে। সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে সে কোনো পুরুষের কাছে না গিয়ে শুধুমাত্র কেরিয়ারে ফোকাস করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও। এটাই হচ্ছে আমার তরফ থেকে আমার ভিডিওর মাধ্যমে তোমাকে বার্তা। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।